তারা আমার শিক্ষক দেবতা। আজকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু সবকিছু তার সীমা আছে। মঞ্চে যখন এই অ্যাওয়ার্ড নেওয়া হয় বা পাই, প্রশংসা পাই, তখন কি মনে হয় জানেন? আমার একটা ন্যারেটিভ আছে, সেটা হচ্ছে এই যে আমার এই যে শিক্ষক দেবতা যারা সামনে বসে আছে তাদের জন্যই তো এখানে পূজার অর্ঘ্য সাজানি মঞ্চে বা ক্যামেরার সামনে। তো আপনাদের জীবন থেকে উপাদান নিয়ে, আমার শিক্ষক দেবতা যারা তাদের জীবন থেকে উপাদান নিয়ে, দর্শকের জীবন থেকে উপাদান নিয়ে আমি অর্ঘ্য সাজাই। কি উপাদান? মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা, হিংস্রতা, পরশ্রীকাতরতা, বিশ্বাসঘাতকতা, অবহেলা, এই সব কিছু নিয়ে উপাদান নিয়ে আমি চরিত্র সৃষ্টি করি। সেইটা নিয়ে যখন বসি মঞ্চে বা ক্যামেরার সামনে, আমার দেবতাদের পূজার অর্ঘ্য সাজাই আমি, তখন এই আশা নিয়ে যে আমার এই অর্থে যদি, আমার পূজায় যদি আমার শিক্ষক দেবতারা সন্তুষ্ট হন তাহলে দুহাত তুলে আশীর্বাদ করবেন, আর যদি অসন্তুষ্ট হন তো একটা হাত তুলে অভিশাপ দেবেন। এবং তারা যখন পুরস্কার দেন তখন আমার মনে হয় আমার সেটা ফেল করেনি কোনোদিন। কেন না, পুরস্কার পাওয়ার সময় একটা অনুচ্চারিত শর্ত দর্শক মহল থেকে পাওয়া যায়, ওটা উচ্চারণ করা হয় না, কিন্তু সেটা একটা কন্ডিশন। আপনি ভালো ইয়ে করেছেন, এই নিয়ে ট্রেনিং করলে তো করার মধ্যে একটা অনুচ্চারিত শব্দ আছে, ভালোভাবে কান পেতে শুনলে সেটা পাওয়া যাবে। শর্তটা কি? তোমাকে পুরস্কার দিলাম, তোমায় প্রশংসা করলাম, কিন্তু বলে চুপ করে গেল। কিন্তু আমি শুনতে পাই সেটা কি? সেটা হচ্ছে ভালো হয়েছে, কিন্তু আরো ভালো হলে হবে। সেই জন্য আমি দু হাতের আশীর্বাদ পেয়েছি, এক হাতের অভিশাপ এখনো পাইনি, শুধু আমার শিক্ষক দেবতাদের ভালোবেসে। তো আজকে এই যে অনুষ্ঠান, আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে ভালোবাসার কোনো বিকল্প নেই। এত ভালোবাসা যে কণ্ঠরোধ হয়ে যায়, আমি সত্যি করে বলছি, আন্তরিকভাবে বলছি, যে এই সব মানুষেরা যারা সংস্কৃতির সেবা করেন, সিনেমা, থিয়েটার, যাত্রা, রেডিও, সবকিছু যারা সেবা করেন, ছবি দেখলেন, তাদের ডেকে নিয়ে পুরস্কৃত করছেন, এই কাজগুলো যারা করে, তারা ওই যে বললাম, অনেক কিছু দেখা যায় না, অনেক কিছু শোনা যায় না, কিন্তু দেখার চোখ থাকলে, শোনার কান থাকলে, শোনা মানে মেয়েটা ভুল নয়, আমি বলছি যে শ্রুতি যদি ঠিক থাকে তাহলে ওগুলো ঠিক শোনা যাবে। এই যে কাজগুলো হয়, তারা বলে আমরা যারা দেখছি শুনছি তারা আমরা তোমাকে ভালোবাসি, আর আমি বলছি আমি তোমাদের ভালোবাসি। এই তো দেওয়া নেওয়া। এই দেওয়া নেওয়ার মাঝখানে আর কিচ্ছু নেই। তো এইটা যখন হয় তখন কণ্ঠরুদ্ধ হয়ে যায়। যারা ভালোবাসেন, যাদের ভালোবাসার যে প্রতিদানগুলো পাই, এত ভালোবাসার শব্দ শুনি, অনুভব করি, তখন আশায় রুদ্ধ হয়। এটা আন্তরিকভাবে বলছি। ভালোবাসার কোনো বিকল্প নেই, জানেন তো। এত বড় অস্ত্র পৃথিবীতে আর তৈরি হয়নি কখনো। এই যে রাজারা সব দেশ শাসন করতে যেত, মানে দেশ উদ্ধার করতে যেত, জয় করতে যেত, তারা সেখানে যুদ্ধ করে, মানুষ হত্যা করে, সম্পদ লুট করে যখন ফিরত, তখন বলা হতো যে উনি রাজ্য জয় করে এলেন, উনি জয়ী হয়েছেন। আর ওই রাজা পরাজিত হয়েছে, প্রচুর মানুষের মৃতদেহ রাজ্যে ছড়ানো আছে। এটা কি জয়লাভ? না, জয়লাভ নয়। দেখেন, ইতিহাসে কথাই তো লেখা থাকে। তবে যে দাঁড়িয়ে হলো মানুষটা সব বলে গেছে। ওই অবস্থা দেখে আমি কনসিকুয়েন্সটা বলছি। আর আমার ন্যারেটিভ একটা থাকছে এখানে, সেটা হচ্ছে এই ভালোবাসা দিয়ে যদি সেই রাজ্যের মানুষদের জয়লাভ করতে না পারি, তাহলে সেটা কোনো জয়লাভ নয়, ওটা লুণ্ঠন। হত্যা আর লুণ্ঠন ছাড়া কিচ্ছু নয়। তাই জন্যই বলে গেছেন, আমি রাজ্যের রাজা হতে চাই না, আমি মানুষের রাজা হতে চাই। সেই রাজা হয়তো মাথায় মুকুট নেই, বসার সিংহাসন নেই,
কিন্তু এরা ভালোবাসার রাজা। এরা মানুষকে ভালোবাসে, ভালোবেসে রাজা হয়েছে। তো আমার আন্তরিক ভালোবাসা আপনাদের সবাইকে আমি উজাড় করে দিতে চাই। মানে এতকাল আমি দিয়েছি, আমার অন্তর শুধু আপনাদের জন্য কাঁধে আক্ষরিক করতে বলছি, কোনো আনুষ্ঠানিক নয়। মানে আমাকে যখন জিজ্ঞাসা করে যে আপনি কার কাছে অভিনয় শিখলেন, আমি বলি আমার সামনে যারা বসে থাকে তারা হচ্ছে আমার শিক্ষক দেবতা, এছাড়া আমার কিচ্ছু বলার নেই। তাহলে কিভাবে চয়েসটা করেছি দেখুন, এমন শিক্ষক দেবতা বেছেছি যে আমাকে একার তুলে অভিশাপ দেওয়ার কেউ নেই, শুধু আশীর্বাদ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, আমার বুকটা ভরে যাচ্ছে। আমার কিছু ইমোশন আছে, মেবি ইটস অ্যান ইডিয়েটিক ইমোশন, কিন্তু I just want to remain that type of idiotic emotion holder throughout my life. আমি মানুষকে ভালোবেসে যদি আমি ইডিয়েট হই, তাহলে আমি সেই রকম ইডিয়েট আমার সারা জীবন ধরে মৃত্যু পর্যন্ত বহন করে যাবো সেই ইডিয়েট সেন্টিমেন্ট। সুতরাং আপনাদের আপনাকে ভালোবাসা দিল, কিন্তু আমি সিরিয়াসলি বললাম কথাগুলো, কিন্তু আমি মজা ছাড়া এক পাল খেতে পারি না। মজা হয়েছে এইটা। তো দুটো কথা বলি, মজা ব্যাপার হচ্ছে, যখন মানুষ ফাঁদে পড়ে, মানে অসুবিধার মধ্যে পড়ে, অথচ দায়িত্ব দাঁড়াবে, কিছু করার নেই, কিন্তু করতে হবে একটা কিছু। এই ধরনের অসুবিধার মধ্যে যখন মানুষ পড়ে, যেমন গল্প বলছি, দাদা বড় ভাই তিনি শহরে চাকরি করেন, ছোট ভাই স্ত্রী মা মফস্বলে থাকে। ছোট ভাই বড় ভাইকে চিঠি লিখছে যে দাদা আর তো সহ্য করা যাচ্ছে না, বৌদি ওই রাজাবাবুর সাথে সকালে ওই আমাদের পুকুরের পাড়ে যে খেজুর গাছটা আছে ওইখানে দাঁড়িয়ে গুজি করছে, দুপুরবেলায় গুজি করছে, সন্ধ্যেবেলায় গুজি করছে। একটা কিছু করো, এত কান পাতে যাচ্ছে, সবাই কেউ নিন্দা করছে, ব্যবস্থা করো। বড় ভাই চিঠির উত্তরে লিখছে, বলে দেখলে ভাই, রাজাবাবু হচ্ছে পাড়ায় মাতব্বর, ওকে তো কিছু বলা যাবে না, তাহলে পাড়ায় থাকতে পারবো না, গ্রামেই থাকতে পারবো না। আর তোমার বৌদি হচ্ছে বড় বৌদির সংসারের পরিবারের, তাকে তো কিছু বলা যাবে না, তাহলে আত্মীয় স্বজন আমাকে নিন্দা করবে এবং অভিশাপ দেবে, খুব খারাপ থাকবে সেটা। আমি বরং এবারে গিয়ে ওই খেঁচুর গাছটা কেটে ফেলে দেবো। তো পরিত্রাণ পাওয়ার জন্য অথচ দায় আছে, কিন্তু দায় মেটাবার ক্ষমতা নেই। আর একটা বলি, সেটা হচ্ছে এখানে বাচ্চারা আছে তো, আপনার বসে বাচ্চারা, হ্যাঁ না, সে বড়দের শুনলে কোনো অসুবিধা নেই। আমি মানে তোমাদের বন্ধু হয়ে বলছি, যারা ছোট আছে তাদের উদ্দেশ্যে বলছি, কারণ আমরা সবসময় দেখেছি যে বড়রা সব লুটে খায়, এখানে ওখানে সব কিছু তারা হাঁ করে তাকিয়ে থাকে। এই যে পুচকে এসেছিল, হ্যাঁ এই যে, হ্যাঁ এদের আমরা দাঁড়া ওরকম করে না, ছোট যাও ছোট, হ্যাঁ এই করে থামিয়ে দিই। কিন্তু ওরা যে এনজয় করতে জানে, সেটা ভাবা দরকার। হারু বলে একজন, সে স্কুলে পড়তো, সে লাস্ট বেঞ্চার, সবসময় সে লাস্ট বেঞ্চিতে বসতো, মাস্টারমশাই পড়াচ্ছে, সেদিকে কোনো ভূক্ষেপ নেই, সে আকাশ দেখছে, চিল দেখছে, পায়রা দেখছে, বক দেখছে, জলে হাঁসচড়া দেখছে, রাখাল গরু নিয়ে যাচ্ছে হেঁটে দেখছে, পুকুরের জলে এক বাচ্চারা এসে ঢিল মাছে হেঁটে দেখছে, ওদিকে মাস্টারমশাই পড়িয়ে যাচ্ছে, বেঞ্চের শেষে বসে জানলা দিয়ে ওসব দেখছে। একদিন হয়েছে কি, হারু দেখে কি যে স্কুলের কোণের দিকে একটা ইঁদুর, বড় ইঁদুর, সে গর্ত করছে, একটু করে মাটি তুলছে আর ভেতরে ঢুকে যাচ্ছে, একটু করে মাটি তুলছে আর ভেতরে ঢুকে যাচ্ছে। অভিনয়ের সহকারে দেখছে, চোখের পলক পড়ছে না, ওদিকে মাস্টারমশাই কিন্তু অঙ্ক করাচ্ছে। মাস্টার বলছে কি ব্যাপার কি তোমাদের, 3 দিন ধরে একটা অঙ্ক করাচ্ছি, তোমাদের মাথায় ঘোর পড়ে আছে নাকি? লাস্ট আজকে পরে কিন্তু আর পড়াবো না, করে দিলাম। অঙ্কটা করিয়ে জিজ্ঞেস করছে, কি ঢুকেছে মাথায়, ঢুকেছে নাকি মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হঠাৎ হারুর দিকে নজর গেছে, হারু কি ঢুকেছে?
বলে না স্যার ন্যাসটা এখন বেরিয়ে আছে। এই হারু কম কথা বলে, সব পরীক্ষায় পাশ করে যায়, সারাদিন খালি খেলে। বিস্ময় হতবাক হয়ে মানুষ ভাবে যে পড়ে কখন, পাশ করে কি করে। হারু পড়ে কখন, যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে সেই সময় সে পড়ে, আর সারাদিন সে খেলে। কারণ খেলার উপাদান সব দেখতে পাচ্ছে সূর্যের আলো, তার সঙ্গে সে খেলে। তো এই হারু কথা কম বলে, খুব লো ভয়েসে কথা বলে এবং কম। একদিন মোরালের ক্লাসে মাস্টারমশাই বললেন, দেখো জীবনে যদি সবটা না পারো অন্তত অর্ধেকটা করো, হাফ এ লোফ বেটার দ্যান নো ব্রেড। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আরো বুঝতে পেরেছো? বুঝেছি স্যার, কিন্তু মানতে রাজি নয়। বলছি কি কথা, জীবনে যদি সবটা না পারো তাহলে অন্তত অর্ধেকটা করো, এটা তুমি মানতে রাজি নয়? না স্যার। কেন? ধরুন স্যার আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সামনে একটা 16 ফুট খাল পড়লো, আমি 8 ফুট নামাতে পারি, তাহলে আপনার কথা মতো মাঝখানে গিয়ে পড়তে হবে, পারবো না। তো বলছি অসম্ভব, এই স্কুলে আমার থাকার কোনো প্রয়োজন নেই। তো কেন বললাম এটা? ঘটনা চক্রে সেই হারু ভারত বিখ্যাত একজন ডাক্তার হয়েছে। তোমরা যারা পৃথিবীর বুকে এসেছো, হারুর স্বপ্ন নিয়ে পথ হাঁটছো, তারা একদিন মা বাবার মুখ উজ্জ্বল করবে, দেশের মুখ উজ্জ্বল করবে, সারা পৃথিবীর মুখ উজ্জ্বল করবে এই বাংলা থেকে। ধন্যবাদ।